সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। যদি বেঁচে থাকি ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাবো, বলছে নূর। অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদের আইনি ভিত্তি ও এর ভিত্তিতে নির্বাচন দিতে হবে। জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর, বলছে বিএনপি নেতা আমিনুল হক। তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন। যদি বেঁচে থাকি ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাবো, বলছে নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, শেখ হাসিনার সময়ও এরকম বর্বরচিত হামলা শিকার হইনি আমি। আওয়ামী লীগ সরকার একটি বিতর্কিত নির্বাচন করায় সাবেক নির্বাচন কমিশনার সিইসির গলায় জুতার মালা পরানো হয়েছে। সাবেক এক প্রধান বিচারপতি পালিয়ে গেছে দেশ থেকে। সুতরাং আমাদের উপর হামলার বিচার না হলে আমরা যদি বেঁচে থাকি ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাবো। শনিবার 4 অক্টোবর সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন। নুরুল হক নূর বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি, তবে সরকার দ্বারা সুবিধাভোগী নই, আমরা কোনো ভাগ বাটোয়ারার অংশীদারও নই। তাই সুষ্ঠু নির্বাচনের পূর্ব শর্ত হিসেবে আমার ওপর হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। তিনি বলেন, আমরা সরকারকে সহযোগিতা করছি, সরকার দ্বারা সুবিধাভোগী নই, আমরা কোনো ভাগ বাটোয়ারার অংশীদার হইনি। এখন কিন্তু দেশে বিশৃঙ্খলা হচ্ছে, নির্বাচন নিয়ে বিভাজন দেখা দিচ্ছে, পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতি। এখন যদি বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন যদি না হয় দেশ আবার সংকটে পড়বে। নূর বলেন, একটা দলের প্রধানকে এভাবে আক্রমণ করলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে? সমঝোতার নির্বাচনে যাদের ইশারা দিবে তারাই নির্বিঘ্নে আওয়ামী লীগের আমি ডামি নির্বাচনের মতো প্রচারণা চালাবে, মিছিল মিটিং করবে। যাদের সিগন্যাল দিবে না তাদের উপর হামলা করে আক্রান্ত করে তাড়িয়ে দেওয়া হবে। তাই সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হিসেবে আমার ওপর হামলার ঘটনার তদন্ত ও জড়িতদের শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানাই। অন্যথায় দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনার গদিকে চ্যালেঞ্জ করে আমরা আন্দোলন করেছিলাম, ওই সময়ও আইন শৃঙ্খলা বাহিনীর দ্বারা এরকম বর্বরচিত হামলার শিকার আমরা হইনি। এটা একটা টার্গেট অপারেশন ছিল, আমরা আমাদের টার্গেট করে অন্যদের মেসেজ দেওয়ার ছিল, এই হামলা পরিচালিত হয়েছে। আমি অন্যান্য রাজনৈতিক দল এবং গণ অভ্যুত্থানকারী নেতাদের বলতে চাই, আপনারা যদি পরবর্তী সিরিয়ালে পড়তে না চান, এই ঘটনায় যেই জড়িত থাকুক, যত বড় ক্ষমতাধর ব্যক্তি জড়িত থাকুক, তাকে বিচারের মুখোমুখি করতে হবে, চাকরিচ্যুত করতে হবে। তিনি আরো বলেন, দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি ওই গতানুগতিক তদন্ত কমিটি গঠিত হয়েছে, মিটিং চলছে, প্রতিবেদন আলোর মুখ দেখে না। এই যে প্রায় 35 দিন পার হয়ে গেছে, একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করেছে, তাও তাদের কর্মকাণ্ড কিন্তু আমরা গাফিলতি দেখতে পাচ্ছি। গত 22 সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুরুল হক নূর। সেখানে তার শারীরিক নানা পরীক্ষা নিরীক্ষা করানো হয়। এ সময় নূরের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সাজ্জাদ হোসেন রাসেল ছিলেন। এর আগে গত 29 অগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নূর। পরে ঢাকা মেডিকেলে বেশ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরও শারীরিক কিছু জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। অন্তর্বর্তী সরকারকেই জুলাই সনদের আইনি ভিত্তি ও এর ভিত্তিতে নির্বাচন দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান এবং এর ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণাসহ 6 দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে খেলাফত মজলিস। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শনিবার দুপুরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান খেলাফত মজলিস মহাসচিব ড আহমদ আব্দুল কাদের। এর আগে সকাল 10টায় উক্ত হলে খেলাফত মজলিস মনোনীত দেয়ালঘড়ি প্রতীকের সম্ভাব্য সাংসদ সদস্য প্রার্থীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার সভাপতিত্ব করেন আমিরে মজলিস মাওলানা আব্দুল বাসিত আজাদ। উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমি, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা আব্দুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মোহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড মোস্তাফিজুর রহমান ফয়জল, অধ্যাপক আব্দুল জলিল, ডাক্তার এ তাওসিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, মাওলানা শামসুজ্জামান চৌধুরী, অধ্যাপক এ.কে.এম. মাহবুব আলম, মাওলানা শেখ মোহাম্মদ সালাহুদ্দিন, অধ্যাপক এ.কে.এম. মাহবুব আলম, অর্থ সম্পাদক আলহাজ আবু সালেহিন, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আমিনুর রহমান ফিলোজ প্রমুখ। লিখিত বক্তব্যে খেলাফত মজলিস মহাসচিব ড আহমদ আব্দুল কাদের বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে জনগণের প্রত্যাশা ছিল খুনি ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচার, রাষ্ট্র সংস্কার ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা করা। এ জন আকাঙ্ক্ষা পূরণ করাই হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মূল দায়িত্ব।
পতিত ফ্যাসিবাদী হাসিনা ও তার দোসরদের বিচার শুরু হলেও তা কাঙ্ক্ষিত পরিসর ও গতি পায়নি। আমরা বারবার ফ্যাসিবাদের সব দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস 2026 সালে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। আমরাও আগামী মাহে রমজানের আগে জাতীয় নির্বাচন চাই। এ লক্ষ্যে 300 আসনে আমাদের নির্বাচনী প্রস্তুতি চলমান রয়েছে। ইতোমধ্যেই সারা দেশে খেলাফত মজলিসের 256 জন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের জন্য যেই লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনও প্রস্তুত হয়নি। প্রশাসনিক সক্ষমতা ও নিরপেক্ষতা নিয়ে জনমনে যে প্রশ্ন রয়েছে তার কোনো সমাধান হয়নি। দেশের স্থিতিশীলতা, স্বাধীনতা, সার্বভৌমত্বের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়নি। বিশেষ করে নির্বাচনের পূর্বে সংস্কারের যে দাবি ছিল তার কিছুই হয়নি। দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষের সাথে আলোচনার মাধ্যমে জাতীয় ঐকমত্য কমিশন সংস্কার সংক্রান্ত জুলাই জাতীয় সনদ 2025 চূড়ান্ত করেছে। কিন্তু জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন নিয়ে এক ধর্মের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। দেশ জাতির স্বার্থে অবিলম্বে এ অনিশ্চয়তা দূর করা জরুরি। তিনি বলেন, সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য কমিশন দীর্ঘদিন ধরে ধারাবাহিক আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয়ে ঐকমত্য পৌঁছতে সক্ষম হয়েছে, যা জুলাই জাতীয় সনদ হিসেবে স্বাক্ষরের অপেক্ষায় আছে। কিন্তু অনেকে চান গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে। কিন্তু যারাই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা এসব বিষয়ে যথাযথভাবে বাস্তবায়ন করবেন কিনা সেই বিষয়ে অতীত অভিজ্ঞতার কারণে জনমনে সন্দেহ রয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দায়িত্ব নিতে হবে। অতি দ্রুত জুলাই জাতীয় সনদ ঘোষণা করে তা কার্যকর করতে এর আইনি ভিত্তি প্রদান করতে হবে। জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কার্যকর উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না। খেলাফত মজলিসের মহাসচিব বলেন, জুলাই জাতীয় সনদ ঘোষণার আগেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করায় জনগণের মধ্যে একদিকে কাঙ্ক্ষিত সংস্কার নিয়ে যেমন সন্দেহের সৃষ্টি হয়েছে, অন্যদিকে যথাসময়ে সুষ্ঠু জাতীয় নির্বাচন নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে। খেলাফত মজলিসের দাবিগুলো হচ্ছে: ক, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষরের 2 মাসের মধ্যে গণভোটের মাধ্যমে এই সনদকে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা, অথবা জুলাই সনদে রাষ্ট্রীয় পলিসি বা ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয়গুলো অর্ডিন্যান্স বা নির্বাহী আদেশে বাস্তবায়ন করা, আর সংবিধান সংশ্লিষ্ট বিষয়গুলো রাষ্ট্রপতির প্রোক্লামেশন তথা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আশু কার্যকর করা। তবে শর্ত হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন ছাড়াই সেগুলো র্যাটিফাই বা আনুষ্ঠানিক অনুমোদন করতে সংসদ সদস্যগণ বাধ্য থাকবেন। এই মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি গ্রহণ করা। নতুন কর্মসূচি: 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ, 10 অক্টোবর ঢাকাসহ বিভাগীয় শহরে গণমিছিল, 12 অক্টোবর সারা দেশে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান, 15 থেকে 30 অক্টোবর সারা দেশে সংসদীয় আসনভিত্তিক পক্ষকালব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে। জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর বলছে বিএনপি নেতা আমিনুল হক। বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক মহল নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, 2-1টি দল এবং একটি ইসলামিক দল পিআরের নামে ও নানা অজুহাতে নির্বাচনের সময়সূচি পিছানোর চেষ্টা করছে। এই প্রচেষ্টা গণতন্ত্র ও জনগণের অধিকার বিরোধী। শনিবার 4 অক্টোবর দুপুরে রাজধানীর পল্লবীর প্যারিস রোড শাহিন স্কুল প্রাঙ্গণে পল্লবী ও রূপনগর থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আমিনুল হক বলেন, ধূমপান যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক তেমনি জামায়াত ধর্মের জন্য ক্ষতিকর। তারা ধর্মকে রাজনৈতিক সুবিধার হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। ধর্ম বিক্রি করে তারা রাজনীতি করছে, যা ধর্ম ও সমাজ উভয়ের জন্যই বিপজ্জনক। তিনি আরও বলেন, আমরা মুসলমান হিসাবে সব ধর্মকে সম্মান করি, কিন্তু ধর্মকে বিকৃতভাবে ব্যবহার করে যারা নিজেদের রাজনৈতিক সুবিধা নিতে চায় তারা কখনোই সফল হবে না। গতকাল এক জামাত নেতা বলেছেন, রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই ধরনের শিরকি বক্তব্য বাংলাদেশের মানুষ কখনোই মেনে নেবে না। বিএনপির এই নেতা বলেন, আমরা একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে ভ্রাতৃত্ব ও সহমর্মিতার সঙ্গে বাস করতে পারবে। কিন্তু একটি রাজনৈতিক গোষ্ঠী ধর্মকে বিক্রি করে নতুন করে রাজনীতি শুরু করেছে, যা দেশের শান্তি ও সম্প্রীতির জন্য হুমকিস্বরূপ। বিএনপির লক্ষ্য ও দর্শন তুলে ধরে আমিনুল হক বলেন, বিএনপি রাজনীতি করে শুধুমাত্র সাধারণ মানুষের কল্যাণে, এদেশের উন্নয়নে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে। আমরা এমন বাংলাদেশ চাই যেখানে নাগরিকের মৌলিক অধিকার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। পরে পল্লবী থানার 5 নং ওয়ার্ডের বাউনিয়াবাদ ডি ব্লক বেরিবাদ সংলগ্ন আরবান শিশু পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন আমিনুল হক। এ সময় উপস্থিত ছিলেন
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম প্রমুখ। তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন। ৬০-এর দশকের ছাত্র রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, ৬৯-এর গণ অভ্যুত্থান আর ৭১-এর মুক্তিযুদ্ধের অগ্রসৈনিক, আওয়ামী লীগের একসময়ের প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন উঠেছে। তবে তিনি যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তারা জানিয়েছেন মৃত্যুর খবরটি গুজব। বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ১০ দিন ধরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন তোফায়েল আহমেদ। তার অবস্থা ভালো নয় বলে শনিবার ৪ অক্টোবর রাত ১০:৩০টার দিকে বিভিন্ন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ সিদ্দিকী। তিনি বলেন, মৃত্যুর খবর সত্য নয়। শনিবার রাতে তোফায়েল আহমেদের মৃত্যুর খবর দেয় কোনো সংবাদ মাধ্যম, কেউ আবার পরে প্রত্যাহারও করে নেয়। এর আগেও তার মৃত্যুর গুজব ছড়ায়। এ বিষয়ে হাসপাতালের কাস্টমার কেয়ার প্রতিনিধি মোর্শেদুল রাত 11:15টার দিকে বলেন, এ ধরনের খবর গত ১ সপ্তাহ থেকেই ছড়াচ্ছে। আমাদের কাছেও অনেকে ফোন করে বিষয়টি জানতে চাইছেন। তিনি আমাদের হাসপাতালে সিসিইউতে ভর্তি আছেন। সেক্ষেত্রে ওনার সর্বশেষ পরিস্থিতি যারা চিকিৎসা দিচ্ছেন তারাই বলতে পারবেন। তবে খারাপ কিছু হলে অবশ্যই আমাদের জানাবেন, সে সময় সাংবাদিকরাও জানতে পারবেন। তার ব্যক্তিগত সহকারী আবুল খায়ের বলেন, সাবেক এই মন্ত্রীর অবস্থা অপরিবর্তিত রয়েছে। এদিকে তোফায়েল আহমেদের জামাতা ডাক্তার তৌহিদ উজ্জামান সংবাদ মাধ্যমে বলেছেন, শনিবার রাত ৮টার দিকে ওনার অবস্থা খারাপের দিকে চলে গিয়েছিল। প্রেশার ও পালস কমে গিয়েছিল, সেটা আবার সেটেল করেছে। ওনার অবস্থা ক্রিটিক্যাল, আগের চেয়েও অবনতি হয়েছে, তবে এখনও তিনি জীবিত আছেন। পরিবারের এক সদস্য বলেন, কয়েক বছর ধরেই হুইলচেয়ারে চলাফেরা করেন তোফায়েল আহমেদ। স্ট্রোকের কারণে তার শরীরের এক অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। বাঁ হাত ও পা অবশয়ে পড়ায় তিনি চলাফেরায় অক্ষম হয়ে পড়েন। তোফায়েল আহমেদ ১৯৪৩ সালের ২২ অক্টোবর ভোলা জেলার কোরালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ছাত্র রাজনীতি থেকে উঠে আসা এই রাজনীতিক ১৯৬৯-এর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন তখন। ১৯৭১-এর মুক্তিযুদ্ধে তোফায়েল আহমেদ সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি ভোলা থেকে একাধিকবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগ সরকারের ১৯৯৬ থেকে ২০০১ আমলে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন তিনি। এরপর শেখ হাসিনার তৃতীয় মেয়াদে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন এই বর্ষিয়ান রাজনীতিক।